নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো 9টার সংবাদে। প্রি বোর্ড পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস, প্রতিবাদে শিক্ষা ভবন ঘেরাও করলো বিরোধীরা। বাতিল হয়েছে পরীক্ষা, যদিও বাকি পরীক্ষাগুলি হবে নির্ধারিত দিনেই। রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষার আগেই ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। অভিযোগ ওঠে টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টারে পাওয়া যাচ্ছে বাংলা প্রশ্নপত্র। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিক্ষা দপ্তর ঘেরাও করে বিরোধী দলগুলি। বাম ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ শিক্ষা ভবনে ধর্নায় বসে। তাদের দাবি, বর্তমান শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্রমশ পিছিয়ে পড়ছে। রাজ্যের শিক্ষার যা কিছু ছিল তা ধ্বংস করার জন্য এই সরকারই যথেষ্ট। রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে এই প্রশ্নপত্র বিলি হয়েছে। আমরা প্রশ্ন তুলতে চাইছি যে কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নপত্র বাজারে ফাঁস হয়ে যায়। এই দপ্তরের ভেতরে ঘুঘুর বাসা রয়েছে। দপ্তরের আধিকারিকদের দুর্বলতার কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে। আর আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই শিক্ষা দপ্তর ছিনিমিনি খেল। অন্যদিকে একইভাবে শিক্ষা দপ্তর ঘেরাও করে বাম জোট শরিক। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দপ্তর ঘেরাও করে আঙুল তোলে শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণের দিকে। এর ফলেই প্রশ্ন ফাঁসের মতো ঘটনাগুলি ঘটছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বর্তমান শিক্ষামন্ত্রীর দিকে তোপ দাগে যুব কংগ্রেস। যে আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে প্রি বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগে বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তরের আমরা মনে করি একাংশ যারা কর্মচারী আছেন বা যারা দায়িত্বে আছেন। কারণ এই আগের যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেছেন রতন নাথ, উনি যখন এই রাজ্যে শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি গোটা রাজ্য জুড়ে একটা কেন্দ্রীয়ভাবে যে প্রি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র করার যে একটা প্রসেসিং তৈরি করেছিলেন, তখনই আমরা সন্দেহ করেছিলাম যে এর সঙ্গে একটা আর্থিক লেনদেন আছে। আজকে যখন এই ছাত্রছাত্রীরা একটা প্রিপারেশন নেওয়ার পর যখন পরীক্ষা দিতে যাবে, তার ঠিক আগ মুহূর্তে এক শ্রেণীর বিদ্যা ব্যবসায়ী, কারণ গত 6 বছর ধরে এই রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে এই রাজ্যে কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে একটা বিদ্যা ব্যবসা। এই বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে। তাই আজকে এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম সম্রাট রায়ের সঙ্গে। শুনে নেব তিনি কি জানালেন। তো আমি বলতে চাই যে প্রি বোর্ডটা তো একটা বোর্ড করে, তো কিভাবে এই প্রশ্নপত্রগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টারে চলে যায়। তো আমিও এর আগেও একটা স্টেটমেন্ট একটা সোশ্যাল মিডিয়াতেও আমি দিয়েছিলাম যে আমি সেটার প্রটেস্ট করেছি যে এটা ঠিক হয়নি, এবং এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে ইনভেস্টিগেশন করে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক, সেটার আমি দাবি জানিয়েছিলাম। যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরটা উনি চালাচ্ছেন, ওনার তো দায়িত্ব যে অবিলম্বে কে কে জড়িত আছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার দৃষ্টি উনার কাছে আমরা রাখছি। কারণ এরকম ঘটনা যেন দ্বিতীয়বার না হয়। এবং গত 2 দিন আগেও দেখলাম যে টেটের প্রশ্ন ফাঁস হয়েছে পশ্চিমবাংলায়। তো এই যদি হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং সেটা তো ছাত্ররা একটা সমস্যার মধ্যে পড়ছে যে বিভিন্ন জায়গায় পরীক্ষা হলের সময় যদি এইভাবে যদি মেধাবী ছাত্রছাত্রীরা যদি এইভাবে যদি প্রশ্ন লিক আউট হয়ে যায়, তাহলে তো এটা ছাত্ররা অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তো এরকম যেন দ্বিতীয়বার না হয় সেটার আমি ডিমান্ড করছি আপনাদের মাধ্যমে। আচ্ছা, এর পাশাপাশি আজকে মানে ত্রিপুরা যুব কংগ্রেসের তরফে কিন্তু শিক্ষা ভবন ঘেরাও করা হয়েছে। পার্টিকুলার এই বিষয়টা আপনি কি বলবেন? ভালো, বিভিন্ন এটা তো প্রতিবাদ করা উচিত এবং এটা শক্ত হাতে মোকাবেলা করতে হবে সকলে মিলে। আমিও এর আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম এবং বিভিন্ন সামাজিক মাধ্যমেও সেটা প্রচার হয়েছে। তো আমি বলবো যে এটা একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন করে যারাই ক্রিমিনাল আছে, মানে যারাই এটার সাথে জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, সেটাই আমি ডিমান্ড করছি। এবং কেনই হলো সেটা জবাব দিক বোর্ড কর্তৃপক্ষ। ঘটনা সামনে আসার পর ইতিমধ্যেই পরীক্ষাটি বাতিল করেছে দফতর। তবে বাকি পরীক্ষাগুলি হবে নির্ধারিত দিনেই।
অন্যদিকে ঘটনায় জড়িতদের শান্তির দাবি তুলেছেন বিরোধীরা। অনেক বাকবিতণ্ডার পর অবশেষে অনুষ্ঠিত হলো ডিলিস্টিং র্যালি। ধর্মান্তরিতদের এসটি লিস্ট থেকে বাদের দাবি অব্যাহত। বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন জমা দেওয়ার বার্তা মঞ্চের। রাজনীতির ময়দানে বেশ টানাপোড়েনের পর দিন বদলে অনুষ্ঠিত হলো ডিলিস্টিং র্যালি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কর্মসূচির তারিখ পিছিয়েছিল জনজাতি সুরক্ষা মঞ্চ। 25শে ডিসেম্বরের বদলে 26শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে ডিলিস্টিং র্যালি করল মঞ্চ। ধর্মান্তরিতদের এসটি লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন জমা দেওয়ার বার্তা দিলেন মঞ্চ নেতৃত্ব। ককবরক ভাষীদের নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষার পরামর্শ দিলেন হিন্দি ভাষণে। मैं सभी त्रिपुरा के जनजाति भाई बहनों को यही कहूंगा, हमें अपनी भाषा, धर्म, संस्कृति, परंपरा को बचाना है और इसको बचाने के लिए कोई सरकार या संगठन कुछ नहीं कर सकता है। आपकी भाषा को आपको बोलना पड़ेगा, आपकी परंपरा को आपको पालन करना पड़ेगा और आपकी जो संस्कृति है उसको आपको निभाना पड़ेगा। कोई ऊपर से आके आपको प्रोटेक्शन नहीं देगा। इसीलिए सबको मैं विनम्र अनुरोध करता हूं, चलिए हम सब मिलकर अपनी भाषा, धर्म, संस्कृति, परंपरा को बचाते हैं। साथ साथ में ये जो हमारा आंदोलन है, डीलिस्टिंग आंदोलन है, अब स्टेट में हम चलो राजधानी, इसके बाद हम तैयारी कर रहे हैं चलो दिल्ली। 5 लाख लोग जाके हम महामहिम राष्ट्रपति और माननीय प्रधानमंत्री को मेमोरेंडम सौंपेंगे कि जो भी जनजाति है अपने भाषा, धर्म, संस्कृति, परंपरा को सुरक्षित करने के लिए आर्टिकल 42 में अमेंडमेंट लाइए। और वो अमेंडमेंट क्या होगा? जो लोग अपने भाषा, धर्म, संस्कृति, परंपरा त्याग करेंगे उसको हम एसटी के अंदर नहीं चाहते हैं, उसका नाम डीलिस्ट किया जाए। आप लोग মঞ্চ নেতৃত্ব বলছেন, যারা নিজেদের ভাষা, সংস্কৃতি, ধর্ম ছেড়েছেন তাদের এসটি লিস্ট থেকে বাদ দেওয়া হোক। অন্যদিকে দাবি করছেন মঞ্চ কোনো ধর্মের বিরোধী নয়, ধর্মের ভিত্তিতে এসটি লিস্ট থেকে বাদ দেওয়ার দাবি তোলা হচ্ছে না। পাশাপাশি ধর্মান্তরিতদের পুনরায় পুরানো ধর্মে ফিরে আসার আহ্বান জানাচ্ছে জনজাতি সুরক্ষা মঞ্চ। बहुत सारे लोग ये अफवाह फैला रहे हैं, धर्म के आधार पर हम ये डीलिस्ट मांग रहे हैं। हम धर्म के आधार पर नहीं मांग रहे हैं, लेकिन इस बात को हमें समझना है, जब एक आदमी धर्मांतरित होते हैं क्या वो पहले का जो परंपरा उसको पालन कर सकता है? इसीलिए लोग हमें कह रहे हैं कि आप लोग धर्म के आधार पर करें। नहीं, हम किसी धर्म के आधार पर यह आंदोलन नहीं कर रहे हैं। जिन्होंने अपने धर्म, संस्कृति, परंपरा छोड़ा है उनको हम डीलिस्ट करने के लिए डिमांड कर रहे हैं। हम किसी धर्म, किसी जाति को टारगेट नहीं कर रहे हैं। जिन्होंने अपने धर्म छोड़ दिया, जिन्होंने अपने संस्कृति छोड़ दिया, जिसने अपने परंपरा छोड़ दिया, वो हमारा नहीं रहा। क्या लगता है? और जो लोग चले गए हैं उनसे भी हमारा निवेदन है कि वो अपने स्वधर्म पे वापस आए, और अगर वो चला गया, जहां गया वहां वो खुश रहे। সদল বলে ধান খেতে বিজেপি কর্মী, ধান কাটার নামে চলল দেদার ফটোশুট। আখেরে কাজের কাজ কি হলো সেটাই বুঝলেন না মাঠের কৃষকরা। ত্রিপুরা কিষাণ মোর্চার তরফে স্বপন সরকার নামে এক কৃষকের বাড়িতে যাওয়া হয় হঠাৎ করেই। মঙ্গলবার সকালে মোট 50 জন বিজেপি নেতাকর্মী উপস্থিত হন সেখানে। ঘটনার কোনো আঁচ আগে থেকে না পাওয়ায় হতভম্ব হয়ে যান ওই কৃষক। বামুটিয়া বিধানসভার কালীবাজার নোয়াগাঁওয়ের ধান চাষী তিনি। কিষাণ মোর্চার উদ্দেশ্য ছিল ধান কেটে চাষিদের দিকে সহযোগিতার হাত বাড়ানো, তবে সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে গিয়েছিল বোধহয়। মরশুম পড়ে গিয়ে অধিকাংশ চাষি নিজেদের মাঠের ধান কেটে ফেলেছেন। অগত্যা কোনো মাঠেই সেভাবে ধান পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সাহায্য করবেন কাদের? কর্মসূচি স্থির রেখেই চলল মাঠের খোঁজ। আর তখনই ওই 50 জন কর্মী সমর্থক মিলে স্বপন সরকারের আধা ঘন্টা ধান জমি খুঁজে পান। ধান কাটতে কাটতেই ধরা দেন ক্যামেরার লেন্সে। উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা, প্রদেশ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ অন্যান্যরা। কৃষকদের ধান কাটছে। কিষাণ মোর্চা বরাবরই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি
এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রদেশ সভাপতি জনপ্রিয় নেতা রাজীব ভট্টাচার্য, তাদের সকলের যে নির্দেশিত পথ কৃষক কল্যাণে কাজ করা কিষাণ মোর্চা, আমরা সেই কর্মসূচিকে সামনে রেখে পুরা ডিসেম্বর মাস কৃষকদের পাশে থেকে কৃষকদের যারা গরিব কৃষক, গরিব চাষি, অন্নদাতা যারা, তাদের জমিতে আমরা ধান কাটছি কিংবা ধান মারাচ্ছি, কিংবা ধানগুলো পয়সার অভাবে যারা শ্রমিক রাখতে পারে না, সেখানে আমরা তাদের বাড়িতে ধানের এগুলো পৌঁছে দিচ্ছি। এটা হলো আমাদের কৃষক কল্যাণ কর্মসূচি, রাজ্যব্যাপী চলছে। এই 1 মাস ব্যাপী, ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা যতক্ষণ পর্যন্ত কৃষকের ঘরে ধানটা না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি সারা রাজ্যের প্রতিটি মণ্ডলের এবং প্রতিটি এলাকায় এইভাবে আমরা। কিষাণ মোর্চার তরফে জানানো হয় এই গোটা কর্মসূচি কেবল কৃষকদের সহযোগিতা করার লক্ষ্যেই। তবে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে সরকারের তরফে যে অর্থ সাহায্যের প্রস্তাব উঠেছিল তা নিয়ে কিষাণ মোর্চায় প্রশ্ন তুললে নিরুত্তর থাকতেই দেখা গেল সকলকে। প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষা দপ্তরের দায়িত্ব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই পরীক্ষার সঙ্গে জড়িত নয়, তাই কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটা দফতরের দায়। মঙ্গলবার একথা সাফ জানিয়ে দিলেন পর্ষদের সভাপতি। গত 1 সপ্তাহ যাবৎ রাজ্যে প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। যথাযথ তদন্ত সহ দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলে মঙ্গলবার রাজ্য শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় 2 প্রধান বিরোধী ছাত্র ও যুব সংগঠন। এরই মধ্যে এদিন বিকেলে গোটা বিষয়টি শিক্ষা দপ্তরের দায়িত্ব বলে পরিষ্কার করে দেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান, এ বিষয়ে পর্ষদের কিচ্ছু বলার নেই। এই পরীক্ষার সঙ্গে পর্ষদের কোনো যোগসূত্র পর্যন্তও নেই। প্রশ্নপত্র নিয়ে একটু সেই বিষয়টা কিভাবে দেখতে হবে? এই বিষয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। প্রি বোর্ডের যে পরীক্ষা হয় এর সাথে বোর্ড কোনো যুক্ত না। প্রি বোর্ড পরীক্ষা পুরোপুরি রাজ্য সরকারের শিক্ষা বিভাগ, ওরাই পরীক্ষা নেন। বোর্ড অটোনমাস আলাদা। আমরা ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত আছি। প্রি বোর্ড পরীক্ষা আমাদের আগে যে টেস্ট পরীক্ষা হতো সেই টেস্ট পরীক্ষার মতো। প্রি বোর্ড পরীক্ষা রাজ্য সরকারের শিক্ষা বিভাগ ওরাই ব্যবস্থা করেন, ওরাই সব দায়িত্বে থাকেন। আর ওদের যদি কৃতিত্ব হয়, ভালো হয়, সে তাদেরই প্রাপ্য। যদি কোনো স্লিপ কিছু হয় সেটা ওরাই ঠিক করবেন। এটা বোর্ড কোনো অবস্থায় যুক্ত না। স্যার, নতুন যে ভেন্যুগুলো নতুন হয়েছে তার মধ্যে কি কলেজ আছে বা কলেজ? না, কলেজ সবকিছু। ঘটনার প্রায় 1 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। মঙ্গলবার ঘোষণা হয়ে গেল মূল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াতে সংশ্লিষ্ট পরীক্ষাটি বাতিল ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দপ্তর। এখনো এই ঘটনায় কোনো পুলিশি মামলা বা বিভাগীয় তদন্তের ঘোষণা করেনি দপ্তর। মঞ্জুর হয়েছে ঘর, তবে প্রথম কিস্তির পর মেলেনি আর টাকা। পাকা বাড়ি অসম্পূর্ণ রেখেই ছনের ঘরে রাত কাটাচ্ছেন ভোলা দেববর্মা। দেশের অন্তিম ব্যক্তির ছাদ পাকা করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের শুরুয়াত। তবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে নানা কিস্তিতে টাকা পাওয়া গোটা প্রক্রিয়াই বিশেষ সহজসাধ্য নয়। এই কিস্তির টাকা বহু ধাপ হয়ে উপর মহল থেকে সুবিধাভোগীদের হাতে পৌঁছয়। তবে কখনো হয় গোড়ায় গন্ডগোল, আবার কখনো মধ্যস্তরে অর্থ সমঝোতা, যার দরুন দিনের পর দিন কেটে গেলেও প্রাপকরা পান না তাদের হকের বাড়ি। ঠিক এরকমই এক জটিল পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন মান্দাই ব্লকের মানিকং পঞ্চায়েতের বাসিন্দা ভোলা দেববর্মা। 2022 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর হয় তার। সঙ্গে পেয়েছিলেন প্রথম কিস্তিতে 48,000 টাকা। সেই টাকা দিয়ে যতটুকু ঘর তোলা সম্ভব সেটুকু করেছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় সম্পূর্ণ করা হয়নি তার বাড়ি। এখনো 3 কন্যা সহ এক পুত্র সন্তানকে নিয়ে সস্ত্রীক ছনের ঘরে দিন কাটাচ্ছেন তিনি। বর্ষা ও শীতে বাড়ে সমস্যা। বারংবার রেগা মাস্টার ও সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েও এ বিষয়ে তারা নজর দিচ্ছেন না। এমতাবস্থায় কিভাবে তিনি আগামীতে দিন কাটাবেন সে চিন্তায় দুঃস্বপ্নের মতো রাতের ঘুম কেড়ে নিয়েছে তার। এখানে বনবাস করছে, হ্যাঁ, তারপরে সরকারি কোন কিছু খোঁজখবর নাই। তারপরে এখন তো সরকার গরুগুলো পাইছে না আপনি? না, পাইছে না, এখন পাইতেছি। এখনো পাইছে? সংগ্রামটি মাসে পাইছে, এখন তো সংগ্রামটি আবার আইব আর টাকা পাইছে হই না। হ্যাঁ, তাইলে আমি কেমনে বাঁচব? ও, যেটা 1 বছর হয়ে গেছে। 1 বছর হইতেছি। 1 বছর হয়ে গেছে কা আপনি সরকার গরুগুলি পাইছিল? খোঁজপত্র হইতো না।
না আপনি টাকা পয়সা পাইছেন নি পাইছে মাত্র কত? 48,000 পাইতেছি 48,000 ও এটা কি করছে ওই ঘর তোলাইছে কিছু হুম, পালা সালা কিনছে হুম। আর ঘর পাইছে হাজিং মেশিন ভালো করছে হ্যাঁ তারপরে তারপরে- সেকেন্ড প্লট থার্ড প্লট ঢুকছে আবার উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, বাজার মূল্য 8 কোটি টাকা। চুরাইবাড়ি নাকা পয়েন্টে আটক গাঁজা সহ এক পাচারকারী। লরির গোপন চেম্বার থেকে ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার উত্তর ত্রিপুরা জেলা পুলিশের। মঙ্গলবার সকালে আগরতলা থেকে প্রায় ডজন খানেক নাকা পেরিয়ে চুরাইবাড়িতে সন্দেহজনক একটি লরিকে আটক করে পুলিশ। তল্লাশিতে লরি থেকে 250 কিলো গাঁজা উদ্ধার করে তারা। লরিটিতে একটি গোপন চেম্বারে 47টি প্যাকেট রাখা ছিল গাঁজার, যার বাজার মূল্য 50 লক্ষ টাকা। ঘটনায় পাচারকারী গাড়ির মালিক সুরজিৎ মজুমদারকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে গাঁজাগুলি আগরতলা থেকে নিয়ে এসে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সম্পর্কে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। গোপন সংবাদের উপর ভিত্তি করে চুরাইবাড়ি নাকা, যেটা 19/8/2023 থেকে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান এটা শুরু হয়েছিল। আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি। আজকেও আমরা যে গাড়িটাকে আপনারা দেখবেন TR 01821928, এই গাড়িটাকে ডিটেইন করি। এই ডিটেইন করার পরে যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে 37 প্যাকেটে 250 কেজি গাঁজা পাওয়া গেছে। গাড়ির ড্রাইভার কাম যে মালিক সুরজিৎ মজুমদার, তার বাড়ি আগরতলাতে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। চুরাইবাড়ি থানা থেকে NDPS কেস হয়েছে। আর গাড়িটা এসেছিল আগরতলা থেকে, এটা গুয়াহাটি থেকে যাচ্ছিল। আবার গাড়িটা পাওয়া গেছে, বাকিটা আমরা বের করবো। কালোবাজার মূল্য কত হতে পারে? কালোবাজারের মূল্য প্রায় 50 লক্ষ টাকার মতো। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।